আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের দায়ে প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপিয়ে দিলেন ট্রাম্প। ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এ পর্যন্ত কতজন আহত? মোসাদের যে বক্তব্যে ইসরায়েলের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ। ইরানের ক্ষেপণাস্ত্র কি ইউরোপে পৌঁছতে পারে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপিয়ে দিলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সিদ্ধান্তের দায়ভার নিজের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ২৩ মার্চ মেমফিস সেফ টাস্ক ফোর্স গোলটেবিল বৈঠকে তিনি জানান, হেগসেথই তার প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা ছিলেন যিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে ছিলেন। ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটনে তীব্র আলোচনা সৃষ্টি করেছে, কারণ প্রশাসনের ভেতরে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন পরস্পর বিরোধী ব্যাখ্যা রয়েছে। মেমফিস সেফ টাস্ক ফোর্সের একটি গোলটেবিল বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন যে হেগসেথই তার প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা যিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে সওয়াল হয়েছিলেন। ট্রাম্প বলেন, পিট, আমার মনে হয় আপনি প্রথম সোচ্চার হয়েছিলেন এবং বলেছিলেন চলুন এটা করি, কারণ আপনি তাদের পারমাণবিক অস্ত্র হাতে পেতে দিতে পারেন না। অভিযান অনুমোদনের আগের মুহূর্তগুলো বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন যে তিনি বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করেছিলেন। তিনি বলেন, আমি পিটকে ফোন করেছিলাম, আমি জেনারেল কেইনকে ফোন করেছিলাম, আমি আমাদের অনেক দক্ষ মানুষকে ফোন করেছিলাম। মূলত ইরানের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করার বিষয়ে আলোচনার কথা উল্লেখ করেন তিনি। ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এ পর্যন্ত কতজন আহত? ইরানের নিক্ষিপ্ত ড্রোন ক্ষেপণাস্ত্রে এ পর্যন্ত ইসরায়েলে আহত হয়েছেন ৪,৮২৯ জন। এই আহতদের মধ্যে ১১১ জন এখনও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং ১২ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ বাকপুর সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতোমধ্যে ইরানে নিহত হয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। মোসাদের যে বক্তব্যে ইসরায়েলের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ। ইরানে হামলা নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মূল্যায়ন জানতে চেয়েছিল তাদের মন্ত্রিসভা। এ বিষয়ে বক্তব্য নেওয়া হয় মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ার কাছ থেকে। তিনি যুদ্ধ পূর্ববর্তী এক পূর্বাভাসে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন হতে সম্ভবত ১ বছর সময় লাগবে। সেখানে বেশ কিছু সম্ভাব্য পরিস্থিতি এবং সময়সীমার কথাও বলা হয়েছিল, যেমন কয়েক মাস, তবে ১ বছর সময়কালটিই ছিল সবচেয়ে সম্ভাব্য প্রাক্কলন। সাম্প্রতিক দিনগুলোতে নামহীন কিছু সূত্র থেকে বার্নিয়ারের ওপর পরোক্ষভাবে আক্রমণ চালানো হয়েছে। তারা আপাতদৃষ্টিতে তাকে অভিযুক্ত করছেন যে তিনি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাব্যতা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় সরকারকেই বিভ্রান্ত করেছেন। ইরানের ক্ষেপণাস্ত্র কি ইউরোপে পৌঁছতে পারে? সম্প্রতি ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটির দিকে তেহরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রকাশ হয়। এ থেকে মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি ওই ক্ষেপণাস্ত্র, তবে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।
তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের সংবাদ মাধ্যম মূলত বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে উদ্ধৃত করেই প্রতিবেদন করছে। বিশেষজ্ঞরা এখন ওই ব্যর্থ হওয়া হামলাটির প্রভাব কতদূর বিস্তৃত হতে পারে সেই চিন্তাভাবনা করছেন। এই ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু কী হতে পারে সেই ভাবনাও চলছে।